নরেন্দ্র মোদী নিজেও খলিফাতুল মুসলিমিন নাকি? নরেন্দ্র মোদী খলিফাতুল মুসলিমিন, সেখানে কোনো কথা বলা যাবে না। জো বাইডেন খলিফাতুল মুসলিমিন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যারা আমাদের দেশে আছেন তারাও খলিফাতুল মুসলিমিন, চুপ করে বসে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ল, রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে পড়ল, ষড়যন্ত্র অস্থির হয়ে পড়ল, দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ল। ইংরেজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঢুকে পড়ল। তারা আস্তে আস্তে বাংলার পতন ঘটালো, নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটল। ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করার জন্য সর্বপ্রথম যারা সংগ্রাম শুরু করেছিল তারা কারা? তিনটা ধারা মনে রাখবেন। একটা হলো জিহাদি এবং রাজনৈতিক ধারা, আর একটি হলো হাদিস চর্চার ধারা, তিনটি হলো বক্তব্য এবং লেখনির ধারা। কয়টা ধারা মনে থাকবে? না মনে থাকবে না, একটু পরে আপনারা ভুলে যাবেন। আমি বলবো খালি মাদ্রাসা করতে হবে, আপনি হ্যাঁ ওইটাই ঠিক আছে। আরেকজনে বলবে জিহাদ কর, অস্ত্র নিয়ে নেমে পর, মার বোমা। তখন ছিল ইংরেজদের বিরুদ্ধে, তখন ছিল শিখদের বিরুদ্ধে, আর এখন শাসনে কারা আছে? মুসলিম, ইংরেজ না শিখ? কারা? মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন। এখানে আবার দুই ভাগ। দেখুন আহলে হাদিসের কি দুর্দশা। একদল বলতেছে এই মুসলিমরাও কাফের, এদের বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ। এটা ভুল কথা না শুদ্ধ কথা? আর যদি মনে করি এনারাই খলিফাতুল মুসলিমিন, আমাদের যারা শাসক বর্তমানে আছেন এরা খলিফাতুল মুসলিমিন, নরেন্দ্র মোদী নিজেও খলিফাতুল মুসলিমিন নাকি? সমান তালে এদের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না, কোনো দাবি আদায়ের জন্য কথা বলা যাবে না, এখানে কোনো আবেদন করা যাবে না। এমনকি সংবিধান অনুযায়ী যতটুকু অধিকার রয়েছে আমাদের দাবি আছে এই করতে হবে, আমাদের দাবি আছে এই করা যাবে না। এটা সংবিধান স্বীকৃত কি অস্বীকৃত? সংবিধান আছে কি নাই? এতটুকু করা যাবে না। তারা মনে করেন যে যারা আছেন ভারতে, নরেন্দ্র মোদী খলিফাতুল মুসলিমিন, সেখানে কোনো কথা বলা যাবে না। জো বাইডেন খলিফাতুল মুসলিমিন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যারা আমাদের দেশে আছেন তারাও খলিফাতুল মুসলিমিন, চুপ করে বসে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? দুইটার পার্থক্য বুঝেছেন তো? না বুঝেন নাই এখনো, খালি প্রশংসা করেন বেহুদার মতো। কমন সেন্স হারিয়ে ফেলেছি, বিবেচনা হারিয়ে ফেলেছি। যখন ইংরেজরা আক্রমণ শুরু করলো, দেশটা নিয়ে নিল, যখন শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা ফাঁসির অর্ডার দিল, ফাঁসির অর্ডার মওকুফ করে মায়ানমারে তাদেরকে নির্বাসন করে পাঠিয়ে দিল। দেশের সম্রাট, মুঘল সম্রাট, গোটা ভারতের সম্রাট, তার বিচার কে করে বলেন? তার বিচার করছে কে? ইংরেজরা বিচার করছে বাইরে থেকে আইসা। মৃত্যুদণ্ড লাঘব করে দিয়ে বর্মায় পাঠিয়ে দিল। সেখানে তিনি লেখার কাগজ কলম ছিল না, কবি মানুষ ছিল, ওয়ালে কবিতা লিখে গিয়েছিলেন। না না বুলবুল কো সৈয়দ সে গেলা, না বুলবুল কো সৈয়দ সে, না বাগবা সে গেলা, কিসমত লিখি থी फसले बहार में, कितना ही बदनसीब है जफर के दफन के लिए 2 गज भी जमीन नहीं मिली कोई यार में। ওয়ালে কবিতা লিখে গিয়েছিলেন, হায় রে জাফর, গোটা ভারতের দুই সম্রাট আজকে নিজের দেশে 4 হাত জায়গা পেলি না কবরের জন্য। আর আপনাদের অবস্থা কি? সম্মানিত উপস্থিতি, ইংরেজদের হাত থেকে, শিখদের অত্যাচারের হাত থেকে, শিরকের হাত থেকে, বেদাতের হাত থেকে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধিবিধান বাস্তবায়ন করার জন্য, প্রচারের জন্য সর্বপ্রথম যারা আন্দোলন শুরু করেছিল তারা কারা এই ভারতে বলুন? যাক, দুই একজন একটু একটু কথা বলছেন, কিছুই জানেন না। যখন আমি এখানে কুদি, যখন আমি এখানে চিৎকার পারি, যখন আমি আমার ছেলেকে নিয়ে আইসা ওখানে বসে বসে আঙ্গুল ঘুরাই, তখন মনে হয় যে আমি আর আমার সালাউদ্দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছি। এদেশে সুন্নতের আলোচনা আমরাই করি, এদেশে কোরআনের কথা আমরাই বলি, এদেশে সালাফিয়ত এবং আহলে হাদিসের কথা আমরাই বলি। না আমাদের আগে কেউ ছিলেন? আমাদের আগে কেউ ছিলেন? না না না, আমি শুরু করলাম। আমার বাপ,
আমার স্টাইল, আমার সিস্টেম, আমার কথা বলার পদ্ধতিতে মনে হয় আমি আর আমার বাপেই করেছি নাকি। বলে যে ভাই রে, যমুনার পুপারে মানুষ মাত্র আছে 3 জন, শ্রেষ্ঠ মানুষ, আর কিছু বলা যাবে না। বলা যাবে না হুজুর, বলেন বলেন কে, কি সমাচার? বলে একজন ছিলেন ইরানের আল্লামা রুম। হুজুর আর একজনকে যে বলা যাবে না, যে বলুন। আরেকজন হলেন আমার পিতা মারহুম। আরেকজনকে না বলা যাবে না, যে বলেন। আরেকজন হলো বক্তাই বান্দা মাসুম। এছাড়া আর মানুষ নাই পৃথিবীর বুকে। আপনাদেরকে আমরা এইভাবে বেউকুফ বানাচ্ছি। আহলে হাদিস হতে চেষ্টা করুন, ব্রেনটাকে প্রশস্ত করুন, চিন্তা চেতনাকে আরো বলিষ্ঠ করুন। সম্মানিত উপস্থিতি, শিখদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়ে গেল। সাই নদীর তীর থেকে, সেই সাই নদীর পারে আমি গিয়েছিলাম, রায় বেরলভিতে লখনৌ। সেই বেরলভিতে যেখান থেকে সৈয়দ আহমদ বেরলভি তার বাহিনী নৌকায় করে স্টার্ট করেছিলেন, সেই নদীর পারে আমি গিয়েছি, সেই নদীতে ওযু করেছি এবং সেই মসজিদে সালাত আদায় করার সুযোগ আমার হয়েছে। সেখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ এই বাংলা পর্যন্ত পরিচালিত হয়েছে। সেটাকে আপনারা জানেন না জানেন না? সেটাকে আপনারা জানেন কি জানেন না? না, জানেন না। এই যে ঢাকায় আহলে হাদিসের বিষয়টা কোথা থেকে এসেছে বলেন? কে এসে? উনি এতদিনের মানুষ, এখানেও ভুল করেছেন। 1801 সালে তার জন্ম। এর আগে মর্দে মুজাহিদ হাজী বদরুদ্দিন সৈয়দ আহমদ বেরলভি যখন হজের দিকে যান, কলিকাতায় দেখা হয়েছে বট্টু হাজী বংশালের। হাজী বদরুদ্দিন ঢাকা থেকে চামড়া নিয়ে যেতেন কলিকাতা, এবং কলকাতা থেকে টিন নিয়ে আসতেন ঢাকায়। সেই হাজী বদরুদ্দিন সাহেব প্রথম দিকে এখানে আহলুল হাদিসের দাওয়াত নিয়ে আসেন, এবং এই ঢাকার এই বংশাল ছিল মুজাহিদ ক্যাম্প ইংরেজদের বিরুদ্ধে। মর্দে মুজাহিদ হাজী বদরুদ্দিন আব্দুর রহমান বিএবিটি সাহেবের লেখা সাবেক জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল বই কেউ পড়েছেন? পড়েছেন কেউ? না, পড়েন নাই, কিছু পড়েন নাই, আমি জানি। আরো তাদের ছাত্ররা পরবর্তী আরো বেশ কিছু ছাত্র নাজিরা বাজার মাদ্রাসায় কে প্রথম 10 দিয়েছিল, কে বলতে পারবেন? কাফি সাহেব থেকে শুরু করবেন। আলহামদুলিল্লাহ, কাফি সাহেব নামটা মুখে আনতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারও আগে ইমাম শওকানির ছাত্র এবং ভারতের শাহুল্লাহ মুহাদ্দিস দিল্লির শাহ আব্দুল আজিজ ছাত্ররা এখানে 10 দিয়েছেন। সে নামগুলো এখন এই মুহূর্তে আর আমি বলতে চাই না। মহাযুদ্ধ হলো, বিভিন্ন জায়গায় যুদ্ধ হলো, আম্বালা ট্রায়াল, মালদহ ট্রায়াল, কলকাতা ট্রায়াল সহ বহু ট্রায়াল, সন্ত্রাসী মামলা দায়ের করলো ইংরেজরা। গোটা ভারতের মুঘল সম্রাটের বিরুদ্ধে মামলা করে তাকে দেশান্তরিত করলো। আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল এই ঢাকার বংশাল, ওই ময়মনসিংহের ধানীখোলা, বগুড়ার সন্ধ্যাবাড়ি থেকে শুরু করে, জামিরা থেকে শুরু করে, রাজশাহী সবুরা থেকে শুরু করে, চাঁপাইনবাবগঞ্জ মুর্শিদাবাদের পদ্মা নদীর তীর দিয়ে একেবারে দক্ষিণ পর্যন্ত, ওদিকে যশোরে, ওদিকে খুলনায়, ওদিকে সারা বাংলাদেশের মুজাহিদদের ক্যাম্প ছিল, যারা ইংরেজদেরকে সন্ত্রস্ত করে ছেড়েছিল। পরে ইংরেজরা এই দেশ থেকে বাধ্য হয়। এই জন্য যদি আপনারা পড়তে চান অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান সাহেবের, এটার 22 পৃষ্ঠা আপনারা পড়তে পারেন। আবুল মনসুর আহমদ সাহেবের আমার দেখা রাজনীতির 50 বছর পড়ে নিতে পারেন, আপনারা পড়ে নিতে পারেন। ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটা হলো ডক্টর কিয়ামউদ্দিন আহমদের লেখা। ওয়াহাবি আন্দোলন, বিচারপতি মওদুদের লেখা। তারপরে ডক্টর গালেব সাহেবের থিসিসটা পড়তে পারেন। আহলে হাদিস পরিচিতি আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের এই বইটা কেউ পড়েছেন এ পর্যন্ত? কয়জনে? মাশাআল্লাহ। ডক্টর গালেব সাহেবের থিসিসটা পড়েছেন কয়জনে? মাশাআল্লাহ। মরণ সজদার ডে, সকালের সূর্য দেখলেই বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে।